হ্যালো স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবিতা হচ্ছে প্রার্থনা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই প্রার্থনা কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কসের এবং 5 মার্কসের জন্য প্রশ্ন, তার উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কাজে লাগবে। কয়েকদিন আগে তোমাদের মধ্যে কেউ আমাকে কমেন্ট করে জানিয়েছিলে, ম্যাম প্লিজ প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তরগুলো দেবেন। তো আমি তখন তো আর সময় পাইনি দেওয়ার, তো তাই আজকে ভাবলাম তোমাদেরকে দিয়েই দিই, কারণ অনেকটা দিন হয়ে গেল আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কিছু কারণের জন্য। তো যাই হোক, আজকে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করব প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তরগুলো। তার আগে জানাই, আমি কিন্তু প্রার্থনা কবিতার প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা করেছি উদাহরণ সহ, কিন্তু যেটা কিন্তু তোমাদের বুঝতে খুবই সুবিধে হবে। তো সেই ভিডিওটি তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই গিয়ে একবার দেখে নেবে, তাহলেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আর মুখস্থ করতে হবে না। কবিতার প্রতিটি লাইনের অর্থ যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু কোনো প্রশ্নতে তোমাদের আটকাবে না অ্যান্সার লেখার ক্ষেত্রে। চলো তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটি। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, প্রার্থনা কবিতা 2 মার্কসের প্রশ্ন উত্তর। প্রার্থনা কবিতার কবিকে। যে কোনো কবিতার ক্ষেত্রে বা গল্পের ক্ষেত্রেই হোক না কেন, কবির নাম বা লেখকের নাম বা নাট্যকারের নাম অবশ্যই কিন্তু মনে রাখবে। এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন বা এসএকিউ প্রশ্নতেও এসে থাকে 1 নম্বরের ক্ষেত্রে। আমরা সবাই জানি প্রার্থনা কবিতার কবি হচ্ছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের হয়তো এটা খুবই সহজ, তাই না? জানা আছে তোমাদের প্রত্যেকেরই। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে, প্রার্থনা কবিতার মূল ইংরেজি নাম কী ছিল? আমি কিন্তু যখন কবিতার লাইনগুলো ব্যাখ্যা করছিলাম সেখানে কিন্তু একটুখানি এই ইংরেজি নামটা বলেছি, দেখবে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এটা হচ্ছে প্রার্থনা কবিতার মূল ইংরেজি নাম। তারপরের প্রশ্ন, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? না, কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কাব্যগ্রন্থের নাম তোমরা অবশ্যই পড়বে। প্রার্থনা কবিতার রচনাকাল কত? 1901 সালে রচিত কিন্তু প্রার্থনা কবিতাটি। ইংরেজিতে প্রথম প্রকাশের সাল কত? অর্থাৎ যখন ইংরেজিতে প্রার্থনা কবিতাটি প্রকাশিত হয়েছিল সং অফারিং নামে, সেটা কত সালে? সেটা ছিল 1912 সালে। তোমরা একটুখানি এগুলো মাথায় রাখবে, কারণ এরকম প্রশ্ন যে একেবারেই দেবে না এক্সামে সেটা নয়, দিতেও পারে। কারণ আমি যখন কবিতাটি পড়িয়েছিলাম তখন আমি এগুলো সমস্তটাই আলোচনা করেছি। এসব প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন দেখবে পরীক্ষার হলে আমাদের মনে থাকে না, আমরা সেভাবে জোর দিই না, তাই না? তাই একটু তোমরা এগুলো দেখে রাখবে। তার পরের প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন, প্রার্থনা কবিতাটি মূলত কাকে উদ্দেশ্য করে লেখা? এখানে উদ্দেশ্য বানানটা একটু ভুল আছে, তোমরা একটু দেখে নেবে। উদ্দেশ্য করে লেখা হয়েছে ঈশ্বরকে, ঈশ্বর অর্থাৎ ভগবানকে। ভগবানকে উদ্দেশ্য করেই কিন্তু প্রার্থনা কবিতাটি কবি লিখেছেন, কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তারপরের প্রশ্ন, কবি কিসের জন্য প্রার্থনা করেছেন? না, কবি একটা নির্ভয়, সত্যনিষ্ঠ, জ্ঞানে সমৃদ্ধ দেশের জন্য। কবি কিন্তু নিজের জন্য প্রার্থনা করেননি, কবি একটা দেশের জন্য প্রার্থনা করেছেন।
তারপরে কবিতার লাইন আমরা দেখতে পাচ্ছি, যেখানে মস্তক নত হয় না। এর মানে কি? মস্তক মানে মাথা, আমরা সকলেই জানি, আর নত মানে নিচু আত্মা। তো যেখানে মানুষ ভয়হীনভাবে মাথা উঁচু করে বাঁচে, এর অর্থ। পরের প্রশ্ন, কবি কেমন জ্ঞানের জন্য প্রার্থনা করেছেন? না, কবি মুক্ত ও সর্বজনীন জ্ঞানের জন্য প্রার্থনা করেছেন। কবি কেন কর্মের জন্য প্রার্থনা করেছেন? কবি কিন্তু এই কবিতার মধ্যে কর্মের জন্য প্রার্থনা করেছেন, কিন্তু কেন? না, কারণ যেন দেশবাসী কর্মে সত্য ন্যায় উন্নতির পথে এগিয়ে যায়, তাই না? দেশবাসী যাতে কর্মে সত্য ন্যায় উন্নতির পথে এগিয়ে যায়, তার জন্যই তিনি প্রার্থনা করেছেন কর্মের জন্য। তারপর একটা লাইন, অজস্র সহস্রবিদ চরিতার্থ তাই। কোন দুর্বলতার প্রতি ইঙ্গিত করেছেন? না, ব্যক্তি স্বার্থ ও গণ্ডিবদ্ধ জীবনের প্রতি কবি এখানে ইঙ্গিত করেছেন। এটা একটা লাইন দেখবে আমি তুলে দিয়েছি, অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই। এটা কিন্তু এক ধরনের দুর্বলতার প্রতি কবি ইঙ্গিত দিয়েছেন এখানে। সেই দুর্বলতাটা হচ্ছে ব্যক্তি স্বার্থ আর গণ্ডিবদ্ধ যে জীবন, যে একঘেয়েমি জীবন, আর যে ব্যক্তি স্বার্থ। প্রত্যেকটা ব্যক্তি নিজের স্বার্থে জীবনযাপন করে। অন্যের ভালো হচ্ছে, অন্যের খারাপ হচ্ছে, মানে অন্যের ভালোটা যেমন দেখতে পারে না, অন্যের খারাপে আনন্দ পায় অনেক মানুষ, তাই না? তো সেই তার প্রতি কিন্তু কবি এখানে ইঙ্গিত করেছেন। ইঙ্গিত অর্থাৎ কি বলবো, ইঙ্গিত অর্থাৎ বলেছেন, দেখিয়েছেন। কবি কেমন কর্মক্ষেত্র কল্পনা করেছেন? কবি তো পুরো কবিতাটার মধ্যেই কল্পনা করছেন। তো কর্মক্ষেত্রের কথা যদি কল্পনা করেছেন, সেটা হচ্ছে যেখানে মানুষ নির্ভীকভাবে সত্য ও ন্যায়ের পথে কাজ করতে পারে, যাতে সত্যটা সত্য থাকে, যেটা মানুষ মিথ্যে বানিয়ে যেন না দেয়। দেখো, মিথ্যে তুমি 10 দিন বলে সেটা কাটাতে পারো, কিন্তু একদিন না একদিন সত্যটা সামনে আসবেই, তাই না? আর ন্যায় অন্যায় তো রয়েছে, যেখানে মানুষ সত্য ন্যায়ের পথে বাঁচতে শিখবে। দেখো, এখানে আমি 5 মার্কসের জন্য 5 মার্কসের জন্য একটা প্রশ্ন দিয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে, প্রার্থনা কবিতার মূল বক্তব্য ব্যাখ্যা করো। একটুখানি আমি তোমাদেরকে পড়ে দিই কিভাবে লিখবে। দেখো, লিখবে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর লিখবে। এখানে ঠাকুরটা লেখা হয়নি, কারণ একজন কবি, এত বড় কবির যে নাম শুধু লিখে দাও, তো এখানে কিন্তু যিনি চেক করবেন খাতা আর কি, তার কিন্তু একটা খটকা লেগে যাবে। এটা ভালো নয়, এটা শোভা দেয় না। তাই তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ভগবানের কাছে প্রার্থনা করেছেন এমন এক দেশের জন্য যেখানে মানুষ ভয়শূন্য, জ্ঞানমুক্ত, সত্যপ্রিয় এবং ন্যায়পরায়ণ হবে। সংকীর্ণ স্বার্থপরতা মিথ্যা আচার আচরণ থেকে মুক্ত হয়ে তারা মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে বাঁচবে। কবি এমন এক কর্মমুখর দেশের কল্পনা করেছেন যেখানে জনগণ নির্ভীকভাবে জ্ঞানের আলোয় সত্যের পথে এগিয়ে যাবে। দেখো, আমি এখানে কিন্তু একটু করে গ্যাপ দিইনি, তোমরা ভেবো না যে প্রত্যেকটা লাইন যে একসাথে রয়েছে, সেটা নয়। তোমরা যখন খাতার মধ্যে লিখবে তখন ওই রবীন্দ্রনাথ, তারপরে ঠাকুর, তারপরে এখানে এভাবে কিন্তু লিখবে, একটু একটু করে ফাঁক করে করে আর কি। তাহলে আমাদের প্রশ্নটা ছিল, প্রার্থনা কবিতার যে মূল বক্তব্য, কি বলা হয়েছে প্রার্থনার কবিতার মধ্যে, কি ফুটে উঠেছে, কি আমরা দেখতে পেয়েছি। তো সেটাই আমি একটু গুছিয়ে লিখেছি, তোমরা একটু গুছিয়ে ভালোভাবে লিখবে। দেখো, প্রেজেন্ট করাটা কিন্তু খুবই টাফ, তাই না? আমরা খাতার মধ্যে শুরুটা যেভাবে করব, হ্যাঁ, শুরুটা আমাদেরকে কিন্তু ভালোভাবে পড়তে হবে, আর শেষটা, তারপরে মাঝের মধ্যে তুমি একটুখানি এদিক ওদিক ঢোকালেও কোনো ব্যাপার নেই, তাই না? তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি। শুরুটা কিন্তু প্রতিটা টিচার মন দিয়ে পড়েন। তোমার যদি শুরুটা ঠিক হয়, তাহলে কিন্তু অবশ্যই
তুমি ভালো মার্কস পাবে। আর ভালো মার্কসের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু টিপস আছে, সেই টিপসগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, সেই টিপসের ওপরে আমি কিন্তু একদিন ভিডিও করব। চলো আমাদের নেক্সট প্রশ্ন চলে এসেছে, কেন বলা যায় প্রার্থনা কবিতাটি এক এক আদর্শ স্বাধীন ভারতের স্বপ্নচিত্র? স্বপ্নচিত্র অর্থাৎ চিত্র মানে ছবি, স্বপ্নের ছবি। কেন বলা হয়? না, কবিতায় কবি এমন এক ভারতবর্ষের স্বপ্ন দেখিয়েছেন যেখানে অজ্ঞতা, ভয়, সংকীর্ণতা, মিথ্যার স্থান নেই। যেখানে কিন্তু ভয় নেই, যেখানে সংকীর্ণতা, যেখানে মিথ্যা, যেখানে অজ্ঞতা, হ্যাঁ জ্ঞান আছে সেখানে, সেই রকম মানে জ্ঞান নেই সেরকম জায়গার কিন্তু কোনো স্থানও নেই। সত্য, জ্ঞান, ন্যায় ও কর্মপ্রবণতার মাধ্যমে জাতি উন্নতির পথে এগিয়ে যাবে, তাই না? যদি উন্নতির পথে কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা সত্যকে আগলে রাখতে হবে, জ্ঞানকে, ন্যায়কে। তাই এটি আদর্শ স্বাধীন ভারতের একটা স্বপ্নচিত্র। তোমরা ভাবছো যে এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তোমরা একটুখানি নিজের ভাষা এখানে যোগ করে দিতে পারো, আর এটা লিখলেও তোমরা 3-এ 3, 5-এ 5 নাম্বার পাবে, না পাও নাই। কারণ কি লিখছো সেটা ম্যাটার করে, তুমি কত বড় পাতা ভরিয়ে দিচ্ছ, কতগুলো পাতা ভরিয়ে দিলে, কত বড় লিখে ফেললে, সেটা কিন্তু ম্যাটার না। প্রার্থনা কবিতায় কবির মানব প্রেম কীভাবে প্রকাশ পেয়েছে? দেখো, কবি শুধু নিজের জন্য কিছু চাননি, তিনি প্রার্থনা করেছেন সমগ্র জাতির জন্য, যারা সবাই ভয়শূন্য, মুক্ত ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। তার মানব প্রেম সার্বজনীন, যা কবিতায় স্পষ্ট। এটা কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন আসে কিনা আমি বলতে পারছি না, যদি আসে তাহলে এটা 2 আর 3-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এটা কিন্তু 5-এ লিখে দিও না, এটা 5-এর ক্ষেত্রে ছোট হয়ে গেল অনেকটা। তো আমি তোমাদের সাথে কয়েকটা প্রশ্নই আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবে, আর তোমাদের এরপরে নেক্সট কি ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম যে পরীক্ষায় নম্বর বাড়ানোর জন্য অনেক কিছু রয়েছে টিপস, সেই টিপসগুলো ফলো করে তুমি খাতার মধ্যে এমনভাবে খাতাটা প্রেজেন্ট করবে, মানে এমনভাবে লিখবে, হ্যাঁ, যেটা টিচারদের কাছে যখন পৌঁছাবে তখন উনি কাটার কোনো জায়গাই পাবেন না। তুমি হয়তো জানো না, তুমি হয়তো গুছিয়ে বানিয়ে লিখেছো, কিন্তু তাও তুমি নাম্বার পাবে। কি করে পাবে? তার জন্য টেকনিক আছে, তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।